দর্শক আসসালামু আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আজকে যে মুহূর্তে আমরা এই অনুষ্ঠান শুরু করব, আপনারা সবাই জানেন সেই মুহূর্তে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রাম কার্যত কোল্যাপস করেছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে প্রথমে চট্টগ্রাম এবং গতকাল সকাল থেকে ঢাকার অধিকাংশ রাস্তা এলাকা ডুবে গেছে। চট্টগ্রাম এবং গতকাল সকাল থেকে দুদিন ধরে দেশের অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এই দুটি কার্যত অচল হয়ে আছে। সারা দেশে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। লাখ লাখ মানুষ পানিবন্দী। কেবল চট্টগ্রাম বিভাগের 5টি জেলায় পানিবন্দী প্রায় 9,28,000 মানুষ। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই কদিনে 50-এর অধিক মানুষের প্রাণহানি ঘটেছে। সিলেটে, হাওড় অঞ্চলে এবং চট্টগ্রাম ও কক্সবাজারে দেশের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় বোরো ও আমন ধান, শাকসবজি সহ প্রায় 1 লাখ হেক্টরের বেশি জমির ফসল তলিয়ে গেছে। কেবলমাত্র চট্টগ্রামে 1,12,000-এর বেশি গবাদি পশু ও হাঁস মুরগি মারা গেছে। কয়েক হাজার পুকুর ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সব মিলিয়ে ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। ক্ষয়ক্ষতির সত্যিকার হিসাব এর চেয়ে আরও অনেক অনেক বেশি হবে। প্রশ্ন হলো, আমরা এই পরিস্থিতি মোকাবেলায় আগে কেন কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারলাম না? পত্রিকা ও গবেষণা প্রতিবেদন অনুযায়ী 2 দশক আগেও ঢাকায় 50 থেকে 75টির মতো খাল ছিল। এর মধ্যে বর্তমানে অন্তত 12টি থেকে 15টি খাল পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে এবং প্রায় 64% খাল অবৈধ দখল ও ভরাটের কারণে ভরাট হয়ে গেছে। জলাশয়ের এই সংকোচনই আজ সামান্য বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতার মূল কারণ। বিভিন্ন সমীক্ষা ও গণমাধ্যমের তথ্য মতে ঢাকার খাল এবং নদী সংক্রান্ত বিস্তারিত পরিস্থিতি এখানে আমি তুলে ধরতে পারি। খালের সংখ্যাও বিলুপ্তি। একসময় ঢাকার ছোট বড় মিলে প্রায় 175টি জলাশয়, খাল, চ্যানেল ছিল। তার মধ্যে এখন 50 থেকে 76টি খালের অস্তিত্বের কথা বলা হলেও অন্তত 12 থেকে 15টি খাল পুরোপুরি ভরাট হয়ে গেছে। অবৈধ দখল। ঢাকা জেলা প্রশাসনের পুরনো প্রতিবেদন অনুযায়ী ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকার 248 জনের মতো চিহ্নিত প্রভাবশালী দখল করেছে বলে অভিযোগ আছে। তারা খালের জায়গা ভরাট করে অবৈধ স্থাপনা তৈরি করেছে। এছাড়া অনেক খাল ময়লা আবর্জনায় ভরাট হয়ে স্বাভাবিক প্রবাহ হারিয়ে ফেলেছে। জলাবদ্ধতার কারণে নদী খালের নেটওয়ার্ক ধ্বংস হয়, বৃষ্টির পানি নামতে পারে না। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার এর গবেষণায় উঠে এসছে রাজধানী রূপনগর, কল্যাণপুর, ইব্রাহিমপুর, রায়ের বাজার, জিরানী, মান্ডা, দনিয়াসহ মাত্র 15টি বেদখল খাল উদ্ধার ও খনন করলেই ঢাকার 80% জলাবদ্ধতা দূর করা সম্ভব। চারপাশের নদীর অবস্থা। ঢাকার পানি নিষ্কাশনের প্রধান পথ হিসেবে বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদী রয়েছে, কিন্তু অবৈধ দখল ও দূষণের কারণে এসব নদীর ধারণ ক্ষমতা ও নাব্যতা দিন দিন আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে। দর্শক মণ্ডলী, আমার কথা শুনে বুঝতে পারছেন, পত্রিকায় পড়েছেন, টিভিতে দেখছেন, সবগুলোই আমাদের সৃষ্টি, মানে মানুষের সৃষ্টি। এই অবৈধ দখলের কথা অনেক লেখা হয়েছে। নদী যখন দখল হচ্ছে, ভরাট হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে, অন্যায়ভাবে অবৈধভাবে তার রিপোর্ট দেওয়া হয়েছে, কোনো ব্যবস্থা দেওয়া হয়নি। অতঃপর দখল করে সেখানে যখন নির্মাণ কাজ চলেছে তখনও বাধা দেওয়া হয়নি। এই করতে করতে এখন পানি নিচে নেমে যাবে তার কোনো অবস্থা নেই, কারণ ঢাকার অধিকাংশ জমি একেবারে পাকা হয়ে গেছে পেঁচের দিক থেকে। কাকে দুষবেন? এই যে পরিস্থিতি, তার জন্য দায়ী কে? 55 বছরের বাংলাদেশে তিলে তিলে এই সমস্যাটা তৈরি হয়েছে। আমরা সবাই দেখেছি, কথা বলেছি, কাজ করিনি। আমরা উন্নয়নের কথা বলছি, আর উন্নয়ন মানে যদি এই হয় যে বড় বড় দালান করলাম আর দালানির নিচে সমস্ত বাটিগুলো চাপা পড়লো, পানি যাবার পথ থাকলো না, তাকে কি উন্নয়ন বলে? আমরা এই জন্যেই আজকের আলোচনার বিষয় করেছি উন্নয়ন ও রাজনীতি। আলোচনার জন্য এখানে উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, সংসদ সদস্য, বিএনপির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।
আছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী, সুপ্রিম কোর্ট, এবং আছেন ডক্টর মারুফ মল্লিক, সাংবাদিক, বিশ্লেষক ও শিক্ষক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমি শুরু করতে চাই জনাব ইমরান আহমদ চৌধুরী আপনাকে দিয়ে। গত কয়েকদিন দেশের বন্যা পরিস্থিতির যে অবনতি, এবং শুনলেন তো রিপোর্ট, এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় সরকার কি আগে থেকে কোনো পদক্ষেপ নিতে পারত না? বন্যা এবং অতিবৃষ্টির পূর্বাভাস তো আগে থেকেই ছিল, আমরা তো জানতাম। ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা দর্শক মণ্ডলী তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং চ্যানেল 24 কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে বন্যা তো আমাদের প্রতি বছরের একটা সমস্যা। প্রতি বছরই আমার মনে আছে যে 2022 সালে আমি যে সিলেট অঞ্চলের মানুষ, সিলেটে একটা ভয়াবহ বন্যা হয়েছিল। ভয়াবহ বন্যা, সেটা এমনভাবে কিছুদিন ধরে হয়েছিল, মানে সমস্ত সিলেট শহরটা মানে নদীমাতৃক অবস্থা চলে গিয়েছিল। পরবর্তীতে আমরা সবাই রাজনৈতিক দল সহ সবাই মিলে এটাকে আমরা ফেস করেছি। এইবারও বন্যা আসলে এত যে এইভাবে যে বন্যা মানে হবে, তবে সেটাও তো অনেকাংশে আমাদের চিন্তারও বাইরে ছিল। কিন্তু বন্যা তো কমপ্লিটলি হবে। যেমন লাস্ট ইয়ার বন্যা হয়েছিল যে ফেনী অঞ্চলে, নোয়াখালী অঞ্চলে, যেটা গত বছর এই বন্যাতে মানে অনেক মানুষকে ফেনী নদীতে যেভাবে মানে বন্যার পানি এসেছিল সেটা অনেক ক্ষতি করেছিল। আসলে বন্যা আসবেই, বন্যাকে ফেস করেই আমরা বড় হয়েছি। দীর্ঘ 55 বছর বলেন, বাংলাদেশের ইতিহাস বলেন, আমরা হয়েছি। কিন্তু বন্যা মোকাবেলার জন্য আমাদের সেই প্রস্তুতিটা থাকা দরকার। এটা ডেফিনেটলি মানুষের কিন্তু একটা সমস্যা হচ্ছে কি, এই যে আপনি বললেন, যেটা আপনার কথার মধ্যেই একটা আছে যে খাল খননগুলো, খালের জন্য আজকে ভরাট হয়ে গেছে, নদী ভরাট হয়ে গেছে, আমরা সেটা করতে পারছি। যার জন্য আমাদের বর্তমান সরকারের প্রায়োরিটি বেসিসের কর্মসূচির মধ্যে খাল খনন একটা বৃহত্তম কর্মসূচি। বাংলাদেশে প্রায় সব খালগুলাই, পুরোনো খালগুলাই আবার পুনঃখনন হবে, নদীগুলো আবার পুনঃখনন করে সেখানে এই নাব্যতা তৈরি করা হবে, যাতে বন্যার পানি আসলে অন্তত মানুষকে মোটামুটি একটা অবস্থানে যাতে পানিগুলো ধারণ ক্ষমতা বাড়লে হয় কি, মানুষকে কিছুটা হলেও মানুষের একটা একদিনের জায়গায় 5 দিন পরে বন্যা হবে, এই 5 দিন একটু সময় পাবে। আপনি বলতে চাচ্ছেন খাল খননের যে কর্মসূচি আপনারা নিয়েছেন, সেটা এই বন্যা পরিস্থিতি যে পানি নিষ্কাশন হতে পারছে না সেটা বিবেচনায় দেখে করছেন না? ডেফিনেটলি জিয়া রহমান সাহেব জীবিত থাকতে যেগুলো করছিলেন সেগুলো খনন করছেন, আমরা পত্রিকায় যেরকম রিপোর্ট না, শুধু সেগুলো না, খালগুলা যেগুলাই আছে পর্যায়ক্রমে বাংলাদেশের মেজরিটি খালগুলা যেগুলো ভরাট হয়ে গেছে সবগুলাই খনন হবে। আমরা শুনতে পাচ্ছি প্রায় 25,000 কিলোমিটারের মতো হিসাব করলে আমাদের খাল খননগুলো হবে। কারণ খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা কিন্তু ওই যে পানির স্তরটা নিচে নেমে গেছে, এইটাও কিন্তু আমাদের খালগুলা ভরাট হওয়ার ফলটা, বা অতিমাত্রায় আমাদের মানে ভূগর্ভস্থ নলকূপ ইউজ করার ফলে যেটা আমাদের ভূগর্ভস্থ পানির স্তরগুলো নিচে নেমে গেছে, এটা আর একটা সমস্যা। এদিকে বন্যার যে সমস্যা, এটাও খাল খনন, কারণ পানিগুলো তো নিষ্কাশন হওয়ার সুযোগ থাকে না, নিষ্কাশনগুলো বন্ধ হয়ে গেছে। পাশাপাশি আরও কিছু সমস্যা হয়েছে। আপনি মনে করেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন হাওড় অঞ্চলে যত্রতত্র বাঁধ দিয়ে যেটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। যেমন আমাদের ওই যে, আমি আবারও বলি, আমার সিলেট অঞ্চলের এই যে আপনার কিশোরগঞ্জের এখানে একটা হাওড়ের মধ্যে দিয়ে প্রায় 25 কিলোমিটার একটা বাঁধ দেওয়া হয়েছে বিঠামাইরের এখানে কিন্তু খুব এই পানিটা আসার সময় সুনামগঞ্জে এখানে ধাক্কা খায়, এবং এখানে পর্যাপ্ত কিন্তু পানির প্রবাহ রাখাও হয় না সেভাবে, যে পানি প্রবাহিত হয়ে অন্তত নিষ্কাশন। দেখা যায় যে বর্ষার সময় এইভাবে পানির স্তরটা থাকে, এক সাইড উপরে থাকলে আরেক সাইড এইভাবে থাকে, মানে এটা প্র্যাকটিক্যাল। এই যে এইভাবে আরও অনেক জায়গায় হয়েছে, এইগুলোর ফসল কিন্তু আজকে বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, মানে এত বেশি আকারে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার মনে হয় এগুলো আমাদের পরিকল্পিত আকারে করা উচিত, এবং সরকারের পক্ষ থেকে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন জেলা প্রশাসনের সাথে কথা বলছেন, উনি স্বয়ং নিজে কথা বলছেন, মন্ত্রীরা এখানে এলাকায় আছেন, তার তৎপরতা দিচ্ছে। রাজনৈতিক দলগুলো আমরা যারা আছি সকল রাজনৈতিক দলগুলোই মাঠে মানুষের পাশে ঝাঁপায়া পড়ছে। যেভাবে আমরা একটা জাতীয় ঐক্যের মাধ্যমে অতীতে আমরা ফেস করেছি, ইনশাল্লাহ এবার বন্যাটাও আমরা এবার ফেস করতে পারবো, আমরা বিশ্বাস করি। আপনি বন্যা পরিস্থিতি ফেস করবার কথা বলেছেন। আমাদের আলোচনার বিষয় ছিল রাজনীতি এবং উন্নয়ন। এটা এই জন্য বলেছি যে অনেক সময় এরকম মনে হচ্ছে যে রাজনৈতিক কারণে যে উন্নয়ন করা হচ্ছে সেইটা আমাদেরকে বরঞ্চ জলাবদ্ধতা বাড়াচ্ছে। ধরেন এই যে এতগুলো জায়গাতে
এরকম দখলদারিত্ব চললো, 1 বছর 2 বছর কথা বলছি না, একটা সরকার বা দুটো সরকারের কথা বলছি না, ধারাবাহিকভাবে এই ব্যাপারটা চলেছে এবং এটা আমরা কখনোই বন্ধ করবার চেষ্টা করিনি। এই কারণেই থ্যাংক ইউ। আপনি বলেছেন যারা এখানে একটু আমি এইটার একটু উত্তর দিয়ে দিই যে এই যে দখলদারিত্ব, এই ব্যাপারটাকে কিন্তু অত্যন্ত চিন্তার ব্যাপার এবং একটা মেজর প্রায়োরিটি হওয়া উচিত এটাতে। কারণ খাল প্রভাবশালীরাই কিন্তু খালগুলা ভরাট করে এখানে তাদের স্থাপনা নির্ধারণ করে স্থাপনা বানানোর ফলে সেই সমস্যাগুলো এবং অনেক সময় করানো যায় না। আমার দৃঢ় বিশ্বাস আমাদের সরকার 4 মাস ব্যাপী সরকার, আমাদের সেই পরিকল্পনার মধ্যে যেহেতু আমরা খাল খনন করব, সুতরাং দখলদাররা থাকতে পারবে না। কারণ সরকার এখানে সিরিয়াস এন্টারমেন্ট, যেখানে খাল খনন আমরা পুনঃখনন করতে হবে, খালগুলোকে আবার আমাদের খালের জায়গায় নিয়ে আসতে হবে। সুতরাং আমাদের বিশ্বাস আগামী দিনে এইটা প্রতিফলন আপনারা পাবেন বা দেশের জনগণ সেটুকু প্রত্যক্ষ করতে পারবেন ইনশাআল্লাহ। একটা রিপোর্ট আমাদের টিভিতে আছে গেছে কক্সবাজারের উপরে। কক্সবাজারের দিকে যতগুলো স্লুইস গেট আছে, স্লুইস গেট যতগুলো আছে সমস্ত স্লুইস গেট আপনাদের দলের লোকজন নিয়ন্ত্রণ করে। আমাদের টিভিতে নিউজ গেছে, সত্যি মিথ্যা আমি এখানে বলছি না, কিন্তু একটা রিপোর্ট গেছে এবং এটাতে সরকি ধরেন এখন এই সময় যে আওয়ামী লীগ তো নিয়ন্ত্রণ করতে পারে না বা জাতীয় পার্টি তো করে না, সত্যি কিনা কথা দেখেন, বলুন। এটা আপনি যে আমরা খাল খননের কথা না, আমরা বলছেন, এইভাবে বলা যাবে না। কারণ হচ্ছে কি, আমরা মাত্র 4 মাস হয়েছে, 4 মাসের মধ্যে সকল স্লুইস গেটগুলো যে দখল করে নেবে, স্লুইস গেটগুলো দখল করেই বা কে করবে, এটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। সব রিপোর্টগুলো হয়তো ভেরিফাইড বা ক্লাসিফাইড হতে পারে, কিছু কিছু জায়গায় সেটা হতে পারে। লবণ চাষ আর চিংড়ির ঘের আমি এগুলো নিয়ে দখলদারিত্ব চলছে না, মেলা দিন ধরেই তো চলে। না, সেটা চলে। আচ্ছা, যাই হোক, আপনি বলেছেন, আবার আমরা বলবেন। যেটা আমাদের দলীয় স্পন্সরে বা রাষ্ট্রীয় স্পন্সরে যেটা দখলদারিত্ব যেটা অনুমোদন করা, এটা কিন্তু আমরা রাষ্ট্রীয় স্পন্সরের কথা আমি বলিনি। এই যে অনেকগুলো নাম দেওয়া হয়েছে, কিন্তু পত্রিকায় নাম আসছে কারা কারা দখলদারিত্ব করেছে নদীর, এবং সেটা বিএনপির আমল বলে কোনো কথা না। ওভার দি ইয়ার্স, এই 55 বছরের মধ্যে ধরেন 35 বছর ধরে এটা হয়েছে, তাতে যারা যারা জড়িত ছিল তাদের নাম পত্রিকায় ছাপা হয়েছে। তাহলে আপনার তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা তো নিতে হবে। ডেফিনেটলি এটা নেওয়া হবে এবং আমার বিশ্বাস এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটার ব্যাপারে পদক্ষেপ নেবেন। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, এই যে ধরেন ঢাকায় এত এত ফ্লাইওভার হলো, এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, উন্নয়নের বয়ান পরিকল্পনা কত কি বলা হচ্ছে, কিন্তু আসলে হলো কি? এই যে মানে এই ফ্লাডটা যা হচ্ছে বা যে ক্ষতিটা হবে সেটা কলোসাল, দায়ী করবেন কাকে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে মান্না ভাই। আজকে আপনার যে টপিকটা উন্নয়ন এবং ও রাজনীতি, এই ব্যাপারটার মধ্যে আসলে আমার মনে হয় যে উত্তরগুলো নিহিত। প্রথমত এটা একটা ফিলোসফিক্যাল জায়গায় আপনাকে প্রথমে অবস্থান নিতে হবে যে আপনি উন্নয়ন বলতে বিগত সরকারের আমলে আমরা যে উন্নয়ন দেখেছি, সেই উন্নয়নকে তো আমরা সেই আইডিয়াটাকে কিন্তু ক্রমাগতভাবে চ্যালেঞ্জ করেছি যে উন্নয়নের আইডিয়াটাই আসলে ভ্রান্ত। উন্নয়নের আইডিয়া ভ্রান্ত বিভিন্ন জায়গায় বলার কারণে আমাদেরকে উন্নয়ন বিরোধী তকমা দেওয়া হয়েছে, নানান ধরনের ক্রিটিসিজম আমাদেরকে শুনতে হয়েছে। কিন্তু আলটিমেটলি সেই উন্নয়নের নামে যা হয়েছে সেগুলোতে পরবর্তীতে যা বের হয়ে আসলো, বিভিন্ন প্রকল্প বানিয়ে, মেগা প্রকল্প বানিয়ে লুটপাট ছাড়া, নিজেদের লোকজনদের টাকা পাচার করা ছাড়া অন্য তেমন কোনো কাজ হয়নি। এখন আপনার এই যে ঢাকা শহরের কথাটাই যদি আমি শুধু সীমাবদ্ধ থাকি, এমপি মহোদয় তো হচ্ছে গ্রামীণ পর্যায়ে বা জেলা শহর পর্যায়ে নিয়ে গেছেন আলোচনাটা। আমি যদি ঢাকা শহরে আপনি এই যে ফ্লাইওভার কথা বললেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা বললেন, একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে আদালতে মামলা পর্যন্ত গড়িয়েছে, যেটার আমি সৌভাগ্যক্রমে আইনজীবী ছিলাম বা এখনও আছি। সেটা হচ্ছে সোনারগাঁও হোটেলের সামনে পান্থকুঞ্জ একটা পার্ক, যে পার্কটা হচ্ছে আশেপাশের এলাকাগুলোতে আর কোথাও কোনো পার্ক নেই। এলাকার মানুষজন সেখানে হাঁটাহাঁটি করেন, বাচ্চারা খেলাধুলা করে, একটা মাত্র জায়গা। সেইটার উপর দিয়ে দেখা গেল কি পলাশী পর্যন্ত, এফডিসি থেকে পলাশী পর্যন্ত পুরো প্ল্যানটাকে চেঞ্জ করে, ওটা ছিল হচ্ছে যেই প্ল্যানগুলো শুরু থেকে বইয়ের থেকেও যে সমস্ত পরিকল্পনাগুলো শিক্ষকদের কাছ থেকে নেওয়া হয়েছিল, সেই সমস্ত সিদ্ধান্তগুলোকেও সম্পূর্ণ ব্যত্যয় ঘটিয়ে সেটা জনবহুল এলাকার মধ্য দিয়ে ইস্কাটন হয়ে পুরো কাঁঠালবাগান হয়ে পলাশীর মধ্য দিয়ে যাবে, অনেকগুলো জনজীবনকে রীতিমতো বিপর্যস্ত করে এবং পুরো পার্কটাকে ধ্বংস করে। সেখানে প্রায় 128টির অধিক পিলার পড়ছে। একটা পার্কের ভিতরে 128টা পিলার পড়লে আর পার্ক থাকে কি? তাহলে এখন যেখানে আপনার নগরায়নের চিন্তার জায়গা থেকে যদি আপনি বলেন যে পার্কটা তো লাক্সারি না, পার্কটা তো এটা তো এসেনশিয়াল কমোডিটির মতোই, আপনার দরকার, তো বাচ্চারা খেলবে কোথায়?
সাধারণ মানুষজন একটু হাঁটাহাঁটির জন্য একটা নিঃশ্বাস ফেলার জায়গাটা তো দরকার হবে। সেখানে প্রায় 2000 প্রজাতির গাছ কেটে ফেলা হয়েছে দেশীয়। অসংখ্য পশু পাখির আবাসস্থল ছিল, দেশজ পাখির আবাসস্থল ছিল, সেগুলোকে ধ্বংস করা হয়েছে। এখন এই যে উন্নয়নটা শুরু করেছিল কিন্তু আসলে আওয়ামী লীগের আমলে, যেটা 3 বছরের মধ্যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হওয়ার কথা ছিল, যেখানে রেলওয়ের প্রায় 180 একরের মতো জায়গা বিনামূল্যে দিয়ে দেওয়া হয়েছে থাই এবং চাইনিজ একটা কোম্পানিকে কাজগুলো করার জন্য। এখন সরকারের যে প্রকল্পগুলো, যে প্রকল্পে যখন আপনি বিনিয়োগ করবেন, বিনিয়োগ করার ক্ষেত্রেও কতগুলো সুনির্দিষ্ট নীতিমালা আছে, সেগুলোরও ব্যত্যয় ঘটিয়ে যেই উন্নয়নের কথাটা বলছে, সেইটার পরিপ্রেক্ষিতে বুয়েটের এক্সপার্টরাই বলছেন যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেখানে ল্যান্ডিং স্টেশনটা করা হচ্ছে, এটার কারণে হচ্ছে যানজট ঢাকা শহরে বাড়বে। তাহলে এইরকম এটা ওপিনিয়ন কিন্তু আমি আমার মুখে মন করা বলছি না, দিজ আর অল ডকুমেন্টারি এভিডেন্সেস, ডকুমেন্টে আছে, সেটা আদালতের সামনেও আছে। এখন এরকমের একটা পরিস্থিতিতে দেখা যাচ্ছে সরকার পরিবর্তন হলো, ইন্টারিম এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তারাও এটাকে তোড়জোড় করে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে যথেষ্ট পরিমাণে অগ্রণী ভূমিকা পালন করলেন। এটাকে আদালতকে সিরিয়াসলি এটাকে কন্টেস্ট করলেন, ওই কোম্পানি তো আছেই, কোম্পানি নিজেরা চ্যালেঞ্জ করলেন, স্টেটও চ্যালেঞ্জ করলেন। যেখানে আপনার এই টঙ্গীর দিকে আপনার রাস্তায় অর্ধেক কাজ হয়ে যাওয়ার পর 4000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করার পরে আপনার সেই প্রকল্পগুলোকে পুনরায় পুনর্মূল্যায়ন করার পরে সেই প্রকল্প বাদ দেওয়া হয়েছে। তাহলে এতটা জনপদকে আপনি রীতিমতো ডিস্টার্ব করে এই যে অনর্থক একটা প্রকল্প, যেটার হচ্ছে বিকল্প অন্য রাস্তা, ওই প্ল্যানিংয়ের মধ্যেই প্রকল্পের যে প্রজেক্ট প্রোফাইল সেখানের মধ্যেই দেখানো আছে, থার্ড অপশান আছে, যেটা আসলে এতগুলো মানুষজনের ক্ষতি হবে না বা পার্ক নষ্ট হবে না, কিছুই হবে না, সেইটাকে পাশ কাটিয়ে হচ্ছে স্রেফ একটা হোটেলের সৌন্দর্য টিকিয়ে রাখার জন্য সেটার সামনে না নিয়ে আপনি পার্কের মধ্য দিয়ে রাস্তাটা নিয়ে চলে গেলেন। এবং এই প্রকল্প এই গভর্নমেন্ট এসেও, আমি শিওর যে গভর্নমেন্টও হচ্ছে এই প্রকল্প কন্টিনিউ করবে, কারণ এইসব প্রকল্প কন্টিনিউ হলে যাদের লাভ হয় তাদের আসলে চেহারাগুলো পরিবর্তন হয়, তাদের কাজকর্মের কোনো পরিবর্তন হয় না, লুটপাটের ধারাবাহিকতার পরিবর্তনও কিন্তু হয় না। এখানে আপনি হচ্ছে স্রেফ স্পেকটেটর এবং কথা বলা এবং অন্যরা কানে না নেওয়া। ইমরান আহমেদ চৌধুরী ভাইরা কানে নেবেন না, আমরা যতই চিল্লাচিল্লি করি, আমাদেরকেও হয়তো আলটিমেটলি উন্নয়ন বিরোধী একটা পর্যায়ে গিয়ে এই সরকারও হয়তো বলতে শুরু করবে। কিন্তু আমরা যেই জায়গাগুলোতে এমফাসাইজ করছি, একটা নগরের পরিকল্পনার জায়গায় যখন আপনি আসবেন, নগরের পরিকল্পনাগুলো অন্যান্য শহরগুলো কীভাবে করছে, এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে দেখবেন যে প্ল্যানার্স ইনস্টিটিউটের যারা বিশেষজ্ঞ ব্যক্তিরা আছেন, তাদের রীতিমতো দেন দরবার করার কারণে একটা চমৎকার একটা আইনের ওনারা পাশ করেছিলেন সে সময়, সেটা হচ্ছে স্থানিক পরিকল্পনা আইন। এইটা এই গভর্নমেন্ট এসেও সেটাকে আইন আকারে প্রবর্তন করেছে। এখন এই স্থানিক পরিকল্পনা আইন ব্যাপারটা কি? স্থানিক, আমি একদম খুব লেমেনের জায়গা থেকে যদি বুঝি, এটা ওনাদের এক্সপার্টদেরকে নিয়ে আসলে ওনারা হয়তো আরও ভালো বলতে পারবেন, এবং আমি চাইও যে আপনারা ওনাদেরকে এনে কথা শোনেন, দেশবাসীও শুনুক। এই ঢাকা শহরের কোন জায়গার পরিকল্পনাটা কিভাবে করবে, সেইটার আসলে আগামী 100 বছরে 200 বছরে কীরকম হতে পারে, সেই রকমের কোথাও কোনো প্ল্যানিং 55 বছরে বাংলাদেশে কোথাও কেউ করেনি। যার যেখানে যা মনে হইলো ফার রেশিও বাড়ানোর জন্য হচ্ছে ডেভেলপাররা কন্টিনিউয়াসলি আবদার করে যাচ্ছেন, ইন্টারিম গভর্নমেন্টও ফার রেশিও বাড়ালো। এখন নতুন করে গত সপ্তাহ থেকে আবার শুনছি যে ফার এরিয়ার এই যে অর্থাৎ ফ্লোর স্পেসের যে এরিয়া রেশিও বাড়ানো, অর্থাৎ এই এলাকায় আগে হচ্ছে 10 তলা পর্যন্ত বিল্ডিং হতে পারতো, সেখানে এখন 30 তলার অনুমোদন দিচ্ছে। এই যে জনসংখ্যার বাড়তি থেকে শুরু করে সব কিছুতেই হচ্ছে আমাদের প্ল্যানিংয়ের অভাব। এবং আর একটা বিষয় শুধু আমি একটু যোগ করি, আপনার শেষ করছি, বলবো আলোচনাটা আপনি একটু বিস্তারিতই করেন, আমি একটা বিরতি নিয়েছি, তারপরে যদি বিরতি একটু পরে, তার আগে আমি একবার অন্তত ডক্টর মারুফ মল্লিকের কাছে যেতে চাই। মানে কথা শুনলেন, আর আপনি নিজে তো এই প্ল্যানিংয়ের সঙ্গে যুক্তই আছেন কম বেশি। সেটা হচ্ছে যে আমরা উন্নয়ন বলতেই মনে করি স্থাপনা এবং ভার্টিক্যাল যেটা ডেভেলপমেন্ট হয় সেটা, এবং মেইনটেনেন্সের ধারোধারিটা, এটার ফলে পরিবেশের উপরে, প্রকৃতির উপরে কী কী প্রভাব পড়ে এগুলো দেখি না এখন পর্যন্ত। মানে ধরেন অন্তর্বর্তীমূলক এবং সামষ্টিক উন্নয়নের কথা কি সরকারও ভাবছে বলে মনে হয় আপনার? জি, ধন্যবাদ মান্না ভাই। অন্তর্বর্তীকালীন কোনো, আপনি 2 মিনিট বলবেন, তারপর আমি আপনার কাছে আসবো, পরে আবার ওনার কাছে আসবো। অন্তর্বর্তীকালীন কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা আমি জানি না এই মুহূর্তে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনি যেই বিবরণটা দিলেন অনুষ্ঠানের শুরুতে, যে 55 বছরের যে ধারাবাহিকতা,
ওভার দি টাইম আমাদের এখানে যে ডেভেলপমেন্ট বলতে আমরা যেটা বলি, আমার কাছে মনে হচ্ছে এটা আত্মবিনাশী একটা প্রক্রিয়া। আমাদের এই ডেভেলপমেন্টের কারণে আমরা বাহ্যিকভাবে দেখছি যে রোডঘাট হচ্ছে, উনি মিঠামইনে যে অল ওয়েদার সড়কের কথা বললেন, বা কক্সবাজারের রেললাইন হয়েছে একটা, এতে মনে হচ্ছে উন্নয়ন হয়েছে, কিন্তু এটার যে ইকোনমিক নেগেটিভ কস্ট আমরা সেটা বিবেচনা করছি না। কিন্তু তো যেই কারণে এলিভেটেড এক্সপ্রেস হয়েছে কিন্তু নিচে জল জমে যাচ্ছে, এবং এটার কারণে যে ভোগান্তি কষ্ট সেই জিনিসটা হচ্ছে না। তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে আপনিও বলেছেন যে একটা সংগঠন বলেছে যে ঢাকা শহরে 15টি খাল উদ্ধার করলেই হয়তো বা এই জলজটের সমাধান হবে। আমি মনে করি না। কারণ হচ্ছে যে 15টি খাল আপনি উদ্ধার করবেন বটে, কিন্তু আমাদের যে আরবানাইজেশনের যে এক্সপানশন হচ্ছে এবং ডেমোগ্রাফিক যে প্রেশার, এইটাকে তো আসলে আপনাকে মোকাবেলা করতে হবে। এখন আমরা বলি যে ঢাকা শহরের বাইরে যে জলাশয়গুলো আছে ওগুলো দখল করে আবাসন হচ্ছে। আপনারা দেখেন উত্তরা 3rd ফেজ, ওই এলাকাটা পুরো ভরাট করে, বিশাল জলাশয় ভরাট করে কিন্তু সেখানে ভবন তোলা হয়েছে। এখন এর চাহিদা আছে, ডেমোগ্রাফিক ট্রেন্ড অনুযায়ী আমাদের কিন্তু ঢাকা শহরে সব মানুষ আসতেছে। তো এই জলজট থেকে মুক্তি পাইতে হলে আমাদেরকে সমন্বিত একটা পরিকল্পনা করতে হবে, এবং ঢাকার উপর যে ডেমোগ্রাফিক প্রেশার, ঢাকা সেন্ট্রিক যে আমাদের পলিটিক্স, এই সেন্ট্রালাইজড পলিটিক্সকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। আমাদের ঢাকায় মানুষের যে আগমন ঘটছে পার ইয়ার, আপনি দেখেন প্রতি বছর যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়, বাংলাদেশের যতগুলি পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার বাইরে সবাই কিন্তু ঢাকাতে আসে। এই যে শ্রমিক যারা রিক্সা পুলার ঢাকাতে আসে। ঢাকা কেন্দ্রিক চিন্তা ভাবনা থেকে যদি আমরা না বের হয়ে আসতে পারি, ডিসেন্ট্রালাইজেশন যদি আমাদের না হয়, এই প্রেশার তো থাকবে। এখন আমরা বলছি যে আপনি জলাশয় ভরাট করে আবাসন করতে পারবেন না, ডিটেল এরিয়া প্ল্যান অনুযায়ী 30% আপনার রাখতে হবে জলাশয় বা গ্রিন এরিয়া, কিন্তু চাহিদা যখন থাকবে তখন আপনি আটকাবেন কি করে? এই দিক দিয়ে ওই দিক দিয়ে তো উঠে যাবে, যেটাকে আমরা বলি যে গুড গভর্নেন্স নাই। কারণ দেখা গেছে যে আপনি জলাশয় ভরাট করে ডেভেলপাররা ওখানে আবাসন করছে, এখন সে যেহেতু বিক্রি করতে পারছে মানুষের কাছে, মানুষ যাচ্ছে, সে কি করবে? আইনকে বাইপাস করার চেষ্টা করবে। দাদা ভালো বলতে পারবেন, আইনকে যখন বাইপাস করবে তখন তো সেটা গুড গভর্নেন্স না। তাহলে আমাদের ডেভেলপমেন্টের যে ফিলোসফিটা আছে, এইটাকে কিন্তু আমাদের ডেমোগ্রাফিক ট্রেন্ড, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের যে উন্নয়ন পরিকল্পনা, সব কিছুকে একসঙ্গে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে পরে আমরা এই অন্তর্বর্তীকালীন পরিকল্পনা দিয়ে হয়তো বা সাময়িক কিছু সুবিধা পাওয়া যেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে পাবে না। অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তি, তার সাথে স্থানিক পরিকল্পনা যেটা বলেছেন, জি। স্থানিক পরিকল্পনার যে সেমিনারটা হয়েছে ওইটা আমি অ্যাটেন্ড করেছিলাম এমনিতেই আগ্রহ থেকে। জি। খুবই চমৎকার একটা কনসেপ্ট, এটা আলোচনা করবো আবার। জি। এটা বিরতি নিতে হবে, সেজন্য দর্শক বিরতি নিচ্ছে, কিন্তু ফিরে এসে এই আলোচনাই আমরা করতে থাকবো, পরে অন্যদিকে যাব। আমাদের সাথেই থাকেন। দর্শক ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। ডক্টর মারুফ মল্লিক, আপনার কথা তো শেষ হয়নি তখন বোধহয়, জি বলেন। জি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যে উন্নয়ন পরিকল্পনা, একটা আমূল পরিবর্তন আনতে হবে, এবং এইখানে জ্যোতির্ময় দা যেটা বলেন স্থানিক পরিকল্পনা, মানে আপনার আগামী 100 বছর পরে আপনি ঢাকাকে কোথায় দেখতে চান, এবং সেইখানে হচ্ছে ইনক্লুসিভ বলতে কারা আসলে যে এক্সপার্ট থাকবে বা পলিসি মেকাররা থাকবে তা না, লোকাল পিপলের যে লোকায়ত যে জ্ঞান। আপনি ঢাকার ধরেন, হ্যাঁ ঠিক আছে, ঢাকা শহরের একটা সিটি, সেখানে আপনি খালটাল উদ্ধার করে বা আশেপাশের এরিয়া উদ্ধার করে মোটামুটি এটাকে আপনি রক্ষা করলেন, কিন্তু আমাদের এই ওয়াটার লগিংয়ের প্রবলেম কিন্তু শুধু ঢাকায় না, কক্সবাজার যেটা হচ্ছে, আমি নিজে বান্দরবন থেকে এসেছি, আমি প্রথম দিন আসতে পারিনি, আটকে পড়েছিলাম, কারণ গাড়ি পার হচ্ছে না, রাস্তা ডুবে গিয়েছে। এবং আপনি এখন গ্রামেও যান, দেখবেন ওয়াটার লগিং হয়। এখন আমাদের এই ওয়াটার লগিংয়ের থেকে বেরিয়ে আসার জন্য লোকাল পিপলের কিন্তু কিছু লোকায়ত ট্রেডিশনাল নলেজ আছে, জ্ঞান আছে, সেইগুলোকেও অ্যাডপ্ট করতে হবে। খালি যে রাস্তাঘাট করে দিলাম, বড় বড় বাঁধ করে দিলাম, বিল্ডিং করে দিলাম, আমার কাছে মনে হয় যে আমাদের যে পুরো উন্নয়ন পরিকল্পনা যেটা গ্রহণ করা হয়েছে গত 50-60 বছরে, এইখানে আসলে পরিবেশ এবং সাস্টেনেবল এই নীতিটাকে কখনোই গুরুত্ব দেওয়া হয়নি। আমরা এক ধরনের অবকাঠামো উন্নয়নের জায়গা থেকে, লোক দেখানো উন্নয়নের জায়গা থেকে, কারণ আমাদের ফিলোসফিতে এখনও আছে যে রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল কলেজ মানেই উন্নয়ন, কিন্তু সেই জায়গাটায় আপনি যেখানে রাস্তা করছেন সেই জায়গাটায় রাস্তা অবশ্যই দরকার আছে। এখন অল ওয়েদার সড়ক হয়ে যাওয়ার পরে আপনার কিশোরগঞ্জ বা ওই অঞ্চলের হাওরের মানুষ খুব দ্রুত মোবিলাইজ করতে পারে, এটা সত্য, কিন্তু 5 ঘন্টার পথ 1 ঘন্টা হয়ে গিয়েছে। কিন্তু এর যে ইকোনমিক কস্ট, এই যে আপনার এই অল ওয়েদার সড়ক হওয়ার পরে
যে আপনার বায়োডাইভার্সিটিতে এটার কি ভূমিকা, এগ্রিকালচারে কি ভূমিকা, এটা তো আরও বেশি। কারণ ফ্লাশ ফ্লাডের পানি যদি ওখান থেকে পাস না হতে পারে, এই আমন ধান বা বোরো ধান যদি ডুবে যায়, কৃষকের যে ক্ষতি হয় সেটা কিন্তু আপনি 3 ঘন্টাকে 1 ঘন্টায় কমায় আনার ফলে যে আপনার ইকোনমিক বেনিফিট তার চাইতে কিন্তু বেশি। তো এই বিষয়গুলোকে কিন্তু আমাদের বিবেচনা করতে হবে এবং আমাদের এই উন্নয়ন পরিকল্পনা নিয়ে আমি বলবো যে যেটা আমি বললাম যে আমাদের একটা ভুল পরিকল্পনা হয়েছে, সেইখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি এখন একটা মহাপরিকল্পনা না নেই তাহলে কিন্তু এখান থেকে আসলে আমাদের বেরিয়ে আসা মুশকিল। আমাদের সারা দেশ ডুবে যাবে, সারা দেশ জলমগ্ন হয়ে যাবে। এবং এই আমি যেটা বলছিলাম যে শুরুতে, যে ঢাকা শহরের পপুলেশনের এত প্রেশার, আপনি যতই এক্সপ্রেস এলিভেটেড হাইওয়ে করেন, আপনি ফ্লাইওভার করেন, জনগণের যদি প্রেশার থাকে তাহলে নাম্বার অফ ভেহিকেলস বেড়ে যাবে। সেইটা দিয়ে তো আপনি সমাধান করতে পারবেন না। আপনি দেখেন যাত্রাবাড়িতে ফ্লাইওভার হয়েছে, আপনি ফ্লাইওভারে ওঠার পরে আমি হ্যাঁ পরশু দিন আসতেছিলাম, ফ্লাইওভারে ওঠার পরে আমি ওখানে 50 মিনিট বসেছিলাম ফ্লাইওভারে ওঠার পরে নামা পর্যন্ত। তাহলে আমার লাভ হইল কি? আগে যখন ফ্লাইওভার ছিল না তখনও তো যাত্রাবাড়ি মোড়ে এসে আমাদের 40-50 মিনিট তো ট্রাফিক সিগন্যালে বসে থাকতে হইতো। তাহলে যে 1000 কোটি টাকা খরচ করে যে আমরা ফ্লাইওভার করলাম তার তো কোনো আসলে সুফল আমি পাচ্ছি না। তো আমাদের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সঙ্গে আমি মনে করি এর সঙ্গে আমাদের ডিসেন্ট্রালাইজেশন পলিসিটা খুব জরুরি গ্রহণ করতে হবে। কারণ ঢাকা কেন্দ্রিক যে আমাদের ভাবনা, আপনি একেবারে টপ লেভেলের যে শিক্ষিত বাংলাদেশের হায়েস্ট ডিগ্রিধারী থেকে শুরু করে একদম লোয়েস্ট যে লোকটা আছে সবাইকেই ঢাকা যাইতে হয়, সবাইকেই ঢাকা আসতে হয়। আপনি এডুকেশনের জন্য ঢাকা আসছেন, জবের জন্য ঢাকা আসতেছেন, চিকিৎসার জন্য ঢাকা আসতেছেন, আপনি সার্ভিস নেওয়ার জন্য ঢাকা আসতেছেন। ঢাকা কেন্দ্রিক চিন্তাভাবনা থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে আসলে এই অন্তর্বর্তীকালীন কোনো পরিকল্পনা নিয়ে আমার মনে হয় না আমরা খাল বিল অনেক ঢাকা শহরে কাটতে পারবো, ঢাকা শহরে অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে বের হয়ে আসতে পারবো, কিন্তু ডেমোগ্রাফিক যে ট্রেন্ড, এখানে যখন জনগণের সংখ্যা বাড়তে থাকবে সে উন্নয়ন পরিকল্পনা আমি মনে করি ফেল করবে, ব্যর্থ হবে। তো এই জায়গাটায় আমাদের বিবেচনা নিয়ে সবাইকে অন্তর্ভুক্ত করে আমাদের একটা পরিকল্পনা এই সরকারের দ্রুত নেওয়া উচিত, কাল বিলম্ব না করে। থ্যাংক ইউ জনাব ইমরান আহমেদ চৌধুরী। আপনি বলতে চাইছিলেন, হয়তো সবাই পেয়েছেন কিন্তু কথা শেষ করতে পারেন নাই। আপনাদের গভর্নমেন্টের বয়স এখনো 5 মাস, তাও পুরানা। এই পরিস্থিতি যা হয়েছে তার জন্য আপনাকে দায়ী করা হচ্ছে না বা আপনাদেরকে দায়ী করা হচ্ছে না, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সময়ের মধ্যে ঢাকা চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের জন্যে আপনাদের কোনো টাস্ক ফোর্স বা কোনো বিশেষ পরিকল্পনা আছে বা কী করতে চাচ্ছেন? এই সময় আবার মেট্রো রেল নির্মাণেরও পরিকল্পনা করেছেন, এটাকে এই সময়ের মধ্যে নিলেন না কবে নিলেন? ধন্যবাদ। আমি একটু আরব ভাইয়ের একটা কথা থেকে আমি শুরু করতে চাই। এই যে বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশনের যে ব্যাপারটি, এই যে নগরায়ন, আসলে এটা আমি ওনার সাথে একমত। কারণ ঢাকাকে এখন নগরায়ন প্রক্রিয়ার মধ্যে বিকেন্দ্রীকরণ করাটা খুবই জরুরি হয়ে পড়েছে। কারণ এখানে ডিসেন্ট্রালাইজেশন না করলে কিন্তু এই যে জনস্রোত যেটা, এটাকে আটকানো যাবে না। আর এই জনস্রোত যদি আসতে থাকে আপনি কোনো পরিকল্পনাই কাজে লাগবে না। এই পরিকল্পনাটাকে কাজে লাগাতে হলে অবশ্যই আমাদেরকে ডিসেন্ট্রালাইজেশন করতে হবে। এবং বিভিন্ন, যেমন আমরা অনেক জায়গায় দেখেছি যে বিভিন্ন দপ্তরগুলা, বিভিন্ন অধিদপ্তরগুলা বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে, বিভিন্ন জায়গায় আছে। এখন অনলাইন যুগ আছে, কানেক্টেড থাকতে পারে তারা সবসময়, সমস্যা নাই। তো করলে তো যে এলাকায় থাকবে ওই এলাকাটাও ডেভেলপড হইলো, এলাকায় মানুষ কিছু গেল, এই যে যারা এমপ্লয়ি আছে তারা কাজ করতে পারলো, এটার সুযোগ আছে। তো আমার মনে হয় এইসব জিনিস সরকারও যথেষ্ট এইসব ব্যাপারে গুরুত্ব দিয়ে দেখবেন ইনশাআল্লাহ। এই যে জলাবদ্ধতার ব্যাপারে আপনি বলছেন যে আমাদের পরিকল্পনা, টাস্ক ফোর্সের ব্যাপারটুকু, আমরা আমাদের বন্যার ব্যাপারটুকু, বন্যার তো আমাদের প্রতি বছরই ধরেন এই বৃহস্পতিবার থেকে বোধ হয় 6 দিন বৃষ্টি হবে, 6 দিন হবে। হ্যাঁ, কি করবেন আপনারা? 6 দিন হবে বন্যা। প্রতি বছরই আমাদের তো যে একটা বন্যার একটা সমস্যা থাকেই, যে কোনো বছরের চাইতে এবছর সিরিয়াস। হ্যাঁ, যে সরকারই থাকুক বন্যাটা সবসময় আমাদেরকে ফেস করতে হবে এবং ফেস করি আমরা। অত অনেক সময় এখানে স্লোলি করা হয়, ফাস্টলি করা হয়। এইবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুবই তড়িৎ গতিতে উনি নির্দেশ দিয়েছেন এবং গিয়েছেন, কিন্তু তার মধ্যেই বন্যা চলে আসছে অলরেডি পানি। আপনি জানেন যে আমাদের প্রতিবেশী দেশের তাদের তো সব নদীগুলো তো ওই জায়গা থেকে আসে, হঠাৎ তাদের নিয়ন্ত্রিত আছে। যেমন একটা আজকে দেখলাম একটা চাকমা গেট, যেটা আপনাদের এই যে ইয়ের দিকে সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ার দিকে বোধহয় ওই তীরবর্তী প্রায় 124 কিলোমিটার উপরের দিকে চাকমা গেট একটা আছে। এটা আমি শুনি নাই প্রথম। এই গেটটা, চাকমা গেট, এটা মানে
ব্যারেজ যেটা, এই ব্যারেজটা খুলে দিছে এবার, খুলে দেওয়ার ফলে এই যে নদীর স্রোতগুলো আবার বেশি করে প্রবাহিত হচ্ছে। ফেনী নদী যেটা বলেন, আমাদের সিলেটের যে বরাক নদীর দিকে দেখান এদিকে আছে। তো এই যে এটা একটা সমস্যা তো আমাদের থাকবেই, এইসব সমস্যাগুলা চিন্তা করেই আমাদেরকে অগ্রসর হতে হবে। আমার ইতিমধ্যে আমাদের সংসদেও আলোচিত হয়েছে যে বন্যার ব্যাপারে যারা ওই লোকাল সংসদ সদস্যরা তারা চলে গেছেন, সমন্বিতভাবে টাস্কফোর্স কাজ করতেছে। যেমন আমাদের ত্রাণমন্ত্রী যিনি, ওনার নেতৃত্বে একটা কমিটি আছে যারা এইগুলা নিয়ন্ত্রণ করতেছেন বা দিক নির্দেশনা দিচ্ছেন। এবং টেকসই যে সমাধান, যেটা বন্যার তো টেকসই সমাধান আমাদের, এটা তো অনেক ডিফিকাল্টির ব্যাপার, যেহেতু বন্যার উৎসটা কিন্তু নদীর উৎসটা আমাদের মাঝে নাই। আমাদের সমস্যাটা যেটা জলাবদ্ধতার একটা সমস্যা থাকে, কিন্তু মূল বন্যার যে সমস্যাটা, এটা সমাধান থেকে আমাদের মানুষকে সেভ করা এবং এটাকে প্রতিকার করার জন্য যে যা কিছু করা দরকার, এটার মধ্যে খাল খনন একটা বড় কর্মসূচি আমাদের, যাতে এই খাল খনন করলে অন্তত কিছুটা হলেও বন্যা উপকৃত হবে। তো আমরা ইনশাআল্লাহ আমাদের হয়তো 5 মাস ব্যাপী, 5 মাস হয় নাই, আমরা 4.5 মাসের মতন, তো আমাদের সামনের দিকে এই বৃহত্তর পরিকল্পনা নিয়ে কাজ করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এটা সংসদও বলেছেন উনি। মানে খুব শিগগিরই এরকম করার সম্ভাবনা আছে, শিগগিরই এখন তো খননের মধ্যে দিয়ে সাম্প্রতিক যে বন্যার সম্ভাবনা আমাদের দেখা যাচ্ছে, সেটা নিরসনের সম্ভাবনা কি আসছে? এটা না, ডেফিনেটলি আসবে, এটা খুবই কনসার্ন। দেখানো হবে কি? হ্যাঁ, অবশ্যই। এখন আমরা যেহেতু বন্যাটা চলে আসছে, বন্যাটাকে আমরা এখন মানুষদেরকে সেভ করা বা মানুষের জানমালের নিরাপত্তা বা তাদেরকে খাবার দাবার সংগ্রহ করে দেওয়া, এটাই আমাদের প্রায়োরিটি। এটার প্রভাব কমলে এটা নিয়ে আসলে পারছি না, পানি পাচ্ছি না, হ্যাঁ, মানুষের খাবার এবং পানীয় ব্যাপার এটা অত্যন্ত জরুরি, এটা জন্য কাজ করতেছে। এবং আমার বিশ্বাস হতো এইটা বেশি দিন যাবে না, আমাদের সেটা যেটা গ্যাপ আছে এটা কভার করতে পারবো আমরা ইনশাআল্লাহ। কারণ আমাদের প্রশাসন যখন বন্যা ফেস করতে তারা দক্ষ আছে, পাশাপাশি সেনাবাহিনীও মাঠে আছে, তারাও করতে পারবে। তবে এই যে নগরায়নের যে ব্যাপারটুকু, এইটা আমার দৃষ্টিতে হচ্ছে যে ঢাকা সিটি একটা আমাদের তো রাজধানী, কিন্তু এই যে এলিভেটেড এক্সপ্রেস করে ভাই বললেন, এলিভেটেড এক্সপ্রেসে যদি আমার এখনও যদি 1 ঘন্টা বসে থাকে, এলিভেটেড এক্সপ্রেস করে লাভ কি? এটা ভালোই বলছেন এটা। কারণ আমাদেরকে এখন যাই করেন, এই বিশেষজ্ঞ নিয়ে, রাজনৈতিক দল নিয়ে, প্লাস পাবলিক প্রতিনিধিদের নিয়ে একটা গোল টেবিল বৈঠকে একটা প্রপার কংক্রিট একটা পরিকল্পনা, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা এই সমস্যা থেকে এগোতে পারবো না। জ্যোতির্ময় বড়ুয়া কি বলবেন? ওনারা দুজন কিন্তু একই কথা বললেন, আলটিমেটলি উনিও বললেন যে আমরা যে ডেভেলপমেন্টের স্ট্র্যাটেজিটা ফলো করছি, এইটা ঠিক পিপলস ওয়েলফেয়ারের দিকে যাচ্ছে না। কি করা উচিত? দেখুন, ওই জায়গাটাতেই আমি অ্যাড করছি শুধু ওনারা, আমি যদি ঢাকাটাকে শুধু একটু বোঝাই, এখানে ইনহেরেন্ট প্রবলেমগুলোকে আরও একটু আইডেন্টিফাই করতে হবে। শুধু খাল খনন করবেন কিংবা ঢাকা শহরের 15টা খাল উদ্ধার করলেই যে পানি সরে যাবে তার সম্ভাবনা খুবই কম। ধরেন রাজউক একটা প্রতিষ্ঠানের কথা বলি, যাদের কাজ হচ্ছে একটা নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে নির্মাণ সংক্রান্ত যে সমস্ত আইন বিধিবিধান যেগুলো আছে সেগুলো তারা প্রতিপালন করছে কিনা নাগরিকরা, সেটা দেখাশোনা করা। এর পাশাপাশি কিন্তু তারা ডেভেলপার, তারা প্রজেক্ট করে, ডেভেলপার হিসেবে প্লট বানায়, ফ্ল্যাট বানায়, এই সমস্ত হচ্ছে বিক্রি করাটা হচ্ছে তাদের আবার ব্যবসায়ীও, তারা কিন্তু আবাসন ব্যবসায়ী বা প্লট ব্যবসায়ী হিসেবেও কিন্তু প্রতিষ্ঠিত। এরকম ডুয়েল ক্যারেক্টারের একটা প্রতিষ্ঠান পাওয়া কিন্তু খুব মুশকিল, যে হচ্ছে নিজে রেগুলেট করে আরেকজনের প্লটের আবাসনের ব্যবসা এবং নিজে একই ব্যবসাও করে। ফলে এরা ব্যবসা করতে গিয়ে দেখেন ঢাকা শহরের ফ্লাড রিটেনিং ল্যান্ড যতগুলো ছিল, এই যে ঝিলমিল প্রজেক্ট, এই প্রজেক্ট, সেই প্রজেক্ট করে করে যে সমস্ত লো ল্যান্ড যেগুলো ছিল, যেখানে ঢাকা শহরের পানিটা নেমে গিয়ে আসলে থাকতো রিটেইন করার জন্য, ফ্লাড রিটেনিং ল্যান্ড যেগুলোকে বলতো, সবগুলোতে কিন্তু অধিকাংশই, আমি বলবো অধিকাংশই রাজক প্লট বানিয়ে ব্যবসা করে সেগুলোকে ভরাট করে উঁচু জমি বানিয়ে দিয়েছে। এখন আপনি ধরেন এই পানিটাকে যদি, যে ধরেন আমি একদম ঢাকার মাঝখানে যে পানিটা তৈরি হচ্ছে, সেই পানিটা সরাতে গেলে সেটা আপনার তো ডাউনফল কোনো না কোনো জায়গায় দিয়ে যাওয়ার ব্যবস্থাটা থাকতে হবে। ড্রেন তো ব্লক, অধিকাংশ ড্রেন ব্লক, সারা বছর হচ্ছে ড্রেন খোঁড়াখুড়ি করতে থাকে এবং কোনো না কোনো জায়গায় নতুন স্থাপনা হচ্ছে, তার জন্য কানেকশন করতে গিয়ে ড্রেনের খোঁচাখুচি করতে হচ্ছে, কিংবা বিভিন্ন ধরনের সার্ভিস লাইন যেতে গিয়ে খোঁচাখুচি চলছে, এবং এই রাস্তার খোঁড়াখুড়ি কিন্তু কোনো মতেই বন্ধ হয় না। ফলে এই পানিটা শহর থেকে যে নিষ্কাশন করে নিয়ে গিয়ে আপনি যে নদীতেও ফেলবেন, সেইটার জন্য আসলে ব্যবস্থা তো কিছু রাখলেন না। যতগুলো মাঠ ছিল, যতগুলো যা ছিল সবই তো ভরাট করে অধিকাংশ ক্ষেত্রে হয় মার্কেট করেছেন,
বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা, রাজনীতিবিদরা নয়তো অন্য কোনো প্রতিষ্ঠান বানিয়েছেন, কোনো না কোনোভাবে কিন্তু জায়গা দখলগুলো কিন্তু ঘটেছে এত বছর যাবত। এখন এটাকে বিএনপি সরকার 4 মাস 4.5 মাসেই যে এটাকে উল্টো ফেলবেন সেটা তো আর সম্ভব না। যেটা দেখার দরকার আলোচনায়, যেটা উঠে আসা দরকার, সেটা হচ্ছে ওনারা এই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে ফিউচার প্ল্যানিংটা ঠিকঠাক মতো জায়গায় হাত দিচ্ছেন কিনা। সেই ঠিকঠাক মতো প্ল্যানিংয়ের মধ্যে আপনার শর্ট টার্ম পরিকল্পনা যেমন থাকতে হবে, তেমনি মিড টার্ম এবং লং টার্ম পরিকল্পনা, এই 3টা ভাগেও কিন্তু ভাগ করতে হবে। এই 3টা ভাগে ভাগ করতে গিয়ে, যে এটা ইমরান ভাই বলছিলেন যে স্টেক হোল্ডার যারা আছে, এক্সপার্টরা যারা আছে, বিভিন্ন এই সেক্টরে যারা কাজ করেন, তাদেরকে সাথে নিয়ে যদি এই পুরো জিনিসটাকে ফিলোসফিক্যালিও যদি রিভার্স করার প্ল্যানিং আপনার না থাকে, যেটা আমি মারুফের কথাটাকেই টেনে নিয়ে আরও সাপোর্ট দিচ্ছি, সেটা হলো এই যে টোটাল ফিলোসফিক্যাল জায়গাটা যদি রিভার্স না করি, এই আলোচনাগুলোই হতে থাকবে। এখন ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশ স্লুইস গেট খুলে দিচ্ছে, আমরা ভাটির দেশ, ভাটি অঞ্চলে তো ধরেন উপর থেকে পানি পড়ছে, উপরের পানি তো আপনার নিচে দিয়ে প্রবাহিত হবেই। পানি, যেটা উনি বারবার বলার চেষ্টা করছেন যে আমরা ছোটবেলা থেকে বন্যা ডিল করতে করতেই হচ্ছে আমরা বড় হচ্ছি, বন্যা দেখতে দেখতে বড় হচ্ছে, অর্থাৎ ওই ওয়াটার ফ্লোটা, সেটা তো আমরা আমাদের বার্গেনিংয়ের জায়গায় এরকম পজিশন রাজনৈতিকভাবেও তৈরি করতে পারিনি। ফলে ওই অব্যবস্থাপনা, জলের যে আন্তর্জাতিক আইন অমান্য করে যে অব্যবস্থাপনা যেটা, এবং সেটার যে আমাদের সাফারিং, সেটা কিন্তু থাকছে। এইটাকে এখন আপনি ম্যানেজমেন্টের জায়গায় কীভাবে ঠিক করবেন, সেই আলাপ আলোচনা তো আসলে মাঠে নেই, দীর্ঘদিন ধরেই অনুপস্থিত। সেই জায়গাটাই ফিলোসফিক্যালি আপনাকে রিভার্স গেম প্লে করতে হবে, সেটা এই গভর্নমেন্ট করছে কিনা সেটা কেয়ারফুলি ওয়াচ করাটা জরুরি। থ্যাংক ইউ ডক্টর মারুফ মল্লিক। একটু ভিন্ন প্রসঙ্গে আসি, এনাফ হয়ে গেছে এটা আলোচনার জন্য। সংসদে বিরোধী দলের ভূমিকাকে কিভাবে দেখছেন? এই যে আমরা আলোচনা করবো, এটার প্রসঙ্গ ধরেই বলতে পারেন বা সব কিছু মিলেই বলতে পারেন। জি, সংসদে আপাত দৃষ্টিতে যদি আমরা দেখি, তাকাই সংসদের দিকে, খুব মনে হবে যে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে, তারা বেশ ভালো ভালো কথা বলছে। কিন্তু আমি মনে করি বিরোধী দল পার্লামেন্টে যারা আছেন, তারা আসলে কিন্তু যথাযথ বিরোধী দলের ভূমিকা পালন করতে পারছেন না, কারণ তারা একটা জায়গায় গো ধরে আছেন। সেইখানে সরকারি দলকে পথে রাখার জন্য বা সুপথে রাখার জন্য বিরোধী দলের পক্ষ থেকে যে চাপটা থাকা দরকার, সেই চাপটা কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে নেই, কারণ তারা সব কিছু সংস্কারের মধ্যে আটকে ফেলছেন। দেখেন, আমাদের দেশে এখন সবচেয়ে এই বন্যা বা এই যে ওয়াটার লগিংয়ের বাইরেও একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে শিশুদের হামের টিকা। দেখেন কতগুলো শিশু বাচ্চা মারা গিয়েছে। এইটা নিয়ে যে পার্লামেন্টে একটা দীর্ঘমেয়াদী আলোচনা হয়েছে, বা এটা কেন হলো, কারা দায়ী, এটা সমাধান কি, এটা নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে আমি যদি ভুল না জেনে থাকি, খুব বেশি গঠনমূলক আলোচনা হয় নাই। বা সরকারি দলকে তো এখানে প্রশ্ন করতে হবে, সরকার তো দায়িত্বে আছে, তাকে তো প্রশ্ন করতে হবে যে ভাই এতগুলা শিশু কেন মারা গেল। এটা তো একদম খুব মনে করি ভয়াবহ অপরাধ, যে টিকার সংকটের কারণে আমাদের দেশের বাচ্চারা হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, এখনো যাচ্ছে। যেখানে বাংলাদেশে কিছু প্রোগ্রাম ছিল, একটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং আর একটা হচ্ছে ইমিউনাইজেশন, এই দুইটা কিন্তু পৃথিবীর সবচেয়ে সফল দুইটা কর্মসূচি ছিল। ধরেন 2010-12 সাল পর্যন্ত আপনি যদি ইউএনডিপি বা ইউনিসেফের প্রতিবেদন দেখেন, এই মডেল প্রোগ্রাম ছিল পৃথিবীতে। দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার দেশগুলোতে এটা ফলো করা হতো। কিন্তু এখন আমরা কি দেখছি, কলাপস করছে। ওই পরশুদিন বা তার আগের দিন আমি একটা রিপোর্ট দেখলাম, আমাদের টিএফআর বেড়ে গিয়েছে, কারণ ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম কাজ করছে না। অ্যাট দি সেম টাইম এই যে ইমিউনাইজেশন যে প্রসেস, সেখানে আমরা ফেল করেছি বলেই কিন্তু এইরকম শিশুরা আক্রান্ত হচ্ছে। এই জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু বিরোধী দলের কোনো আলাপ নাই, কোনো কথাবার্তা নাই। এবং আমাদের দেশে কিছুদিন আগে একটা ফিউয়েল ক্রাইসিস হলো, সেইখানে কিন্তু তারা খুব বেশি যে গুরুত্বপূর্ণ, ঘন্টার পর ঘন্টা লাইন ধরে আমাদের তেল কিনতে হয়েছে, তেল নাই, গাড়ি চালাতে পারে না অনেকে। এগুলা নিয়ে কিন্তু বিরোধী দলের কোনো আলাপ নাই। বিরোধী দলের কথাবার্তা হচ্ছে ঘুরে ফিরে সংস্কার। আজকে যেটা হয়েছে পার্লামেন্টে, আপনি দেখেছেন তারা ওয়াকআউট করেছে এই সংবিধান সংস্কার কমিটি নিয়ে বা সংবিধান সংশোধনী নিয়ে। মুদ্রা কথা হচ্ছে যে আমরা বলছি 5ই আগস্টের পর আমাদের রাষ্ট্রটাকে সংস্কার করতে হবে। অতীতের অভিজ্ঞতা থেকে আমাদের যে ভুলভ্রান্তিগুলো ছিল বা আমাদের যে বাজে অভিজ্ঞতা ছিল, সেখান থেকে বেরিয়ে এসে সামনে যেন এই ধরনের পরিস্থিতি না হয়, তার জন্যই তো একটা সংস্কার করতে হবে। এবং সংস্কারটা কিভাবে করতে হবে, জনগণের যে নির্বাচিত প্রতিনিধি আছেন তাদেরকে তো সেই ক্ষমতা দেওয়া হয়েছে, তারা করবেন। এখন এই যে একটা সংবিধান সংশোধনী কমিটি করা হইলো, এখানে ওয়াকআউটের কি আছে আমি তো বুঝছি না। তারা বলছেন যে সংবিধান সংস্কার পরিষদ করতে হবে। হ্যাঁ, এখন আপনি পরিষদ করেন বা কমিটি করেন,
দিন শেষে আপনার দেখতে হবে যে সেই সংস্কারটা প্রকৃত সংস্কার হচ্ছে কিনা, সেই সংস্কারটা জনগণকে ক্ষমতায়িত করছে কিনা। কারণ আমি কিন্তু এই সংস্কারের বিপক্ষে, কারণ আমি যে সংস্কার প্রস্তাবনাগুলো দেখেছি, আমি যে কথাটা বললাম ডিসেন্ট্রালাইজেশন, আমাদের দেশে শুধু ওই যে আপনার ডেমোগ্রাফিক ডিসেন্ট্রালাইজেশন দরকার নেই, আমাদের পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন লাগবে, সব কিছুর ডিসেন্ট্রালাইজেশন করতে হবে। আমরা ঢাকা কেন্দ্রিক একটা গোলক ধাঁধার মধ্যে আটকে আছি। আমরা ক্ষমতার যদি বিকেন্দ্রীকরণ না করি, কুড়িগ্রামে আজকে কক্সবাজারের লোকের মতামতের গুরুত্ব দেওয়া হয় নাই বলেই কিন্তু রেল লাইন করা হয়েছে, জলমগ্ন হচ্ছে। সেইখানে রেল লাইন করার আগে কক্সবাজারের লোকজনের সঙ্গে কথা বলা উচিত ছিল যে এইখান দিয়ে যদি রেলপথ যায় আপনাদের কি কি অসুবিধা হতে পারে। বা এই যে অল ওয়েদার সড়ক যেটা করা হচ্ছে হাওড়ে, তাদের সঙ্গে কথা বলা উচিত ছিল আপনারা কি এই সড়কটা চান কি না, এই সড়কটা হলে সুবিধা কি অসুবিধা কি। আমাদের দেশে তো এই প্রসেস নাই। আমাদের ঢাকা থেকে যে সব পরীক্ষা বন্ধ হয়ে গেছে, রেজাল্টেই। হ্যাঁ, ঢাকা থেকে যে আমরা ঢাকায় বসে এই পার্লামেন্টে বসে বা মন্ত্রণালয়ে বসে বা আমরা এই যারা আছি সুশীল সমাজ কথাবার্তা বলে যে উন্নয়ন পরিকল্পনা তৈরি করি, সেটা কিশোরগঞ্জে বাস্তবায়ন হচ্ছে, কক্সবাজারে বাস্তবায়ন হচ্ছে, আপনার হচ্ছে যে খুলনায় বাস্তবায়ন হচ্ছে। আপনি দেখবেন প্রতি বছর বন্যা আসলে খুলনা বাগেরহাটে বাঁধ ভেঙে যাচ্ছে, হাজার হাজার ঘরবাড়ি তলিয়ে যাচ্ছে। কারণ ওইখানে বাঁধ দেওয়ার সময় তো আমরা আসলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলি নেই। তো সব কিছু মিলে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের এই সংস্কার প্রক্রিয়া এইরকম কোনো প্রস্তাবনা নাই। আমাদের সংস্কার প্রস্তাবে আছে কি, এটা আমি বারবার বলি, পাওয়ার শেয়ারিংয়ের আলাপ আছে, যে সরকারি দলের সঙ্গে বিরোধী দল কতটা পাওয়ার পাবে, বা এখানে যারা অন্যান্য রাজনৈতিক দল আছে বা আমরা সুশীল সমাজ আছি বা এক্সপার্ট যারা আছেন তারা কতটুকু ক্ষমতার ভাগ পাবেন, সেইটা নিয়ে সংস্কার প্রস্তাবে খুব কথাবার্তা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। কিন্তু আমি জনগণের ক্ষমতায়নের বা আমাদের উন্নয়ন পরিকল্পনা যে কথাটা বলছি যে ফিলোসফিক্যাল চেঞ্জ করতে হবে, এই ফিলোসফির চেঞ্জ আনতে হলে তো আসলে স্থানীয় লোক কী চায়, যে স্থানিক পরিকল্পনা যেটা বললেন ওই জায়গায় গাছ লাগাতে হবে কিনা, বা গাছ লাগালে আপনি কোন জাতের গাছ লাগাবেন, আকাশমণি বা মেহগনি দিয়ে ভরে ফেলবেন নাকি স্থানীয় আপনি আম গাছ জাম গাছ লাগাবেন, এটা তো ওই গ্রামের মানুষের কাছ থেকে শুনতে হবে। তার স্কুল দরকার কিনা, তার কি টেকনিক্যাল কলেজ দরকার কিনা, বা হাসপাতাল দরকার আছে কিনা, এইগুলো তো আমাদের দেশে নাই, এই সংস্কার প্রস্তাবে নাই। এবং বিরোধী দলের পক্ষ থেকে সেই রকম কিন্তু কোনো সুগঠিত সুপরিকল্পনা আমি দেখতে পাচ্ছি না। জনাব ইমরান আহমেদ চৌধুরী, আগামী অর্থ বছরের জন্য 9.5 লাখ কোটি টাকার বাজেট করেছেন আপনারা। এডিবির আকার নির্ধারণ করা হয়েছে 3 লাখ কোটি টাকা। এটা যে কোনো সময় চাইতে অনেক বেশি। কি মনে করেন, সরকার কি এই বরাদ্দ জনতুষ্টিমূলক কাজে ব্যবহার করবে, নাকি আমরা যে আলোচনা করছিলাম এতক্ষণ ধরে করছি জনভোগান্তি লাঘবের জন্য করবে? ধন্যবাদ পান্না ভাই। আসলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট, 9,38,000 কোটি টাকার মতো বাজেট। এডিবিতে প্রায় 3 লাখ কোটি টাকার মতন এডিবির বাজেটটা। এখানে আপনি লক্ষ্য করে দেখবেন যে যে খাতগুলো দেওয়া হয়েছে সব বিগেস্ট খাত, শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। এটা তো স্বাস্থ্য খাতে, এর পরবর্তীতে স্বাস্থ্য খাতে দেওয়া হয়েছে। জনকল্যাণমূলক কাজে, যেমন ফ্যামিলি কার্ড, আপনার কৃষক কার্ড, আপনার ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ক্যান্সার রোগী, এই যে জনকল্যাণমূলক কল্যাণ খাতে যে ভাতাগুলো দেওয়া হয়েছে, এগুলো তো আসলেই দেখা যাচ্ছে যে সব কিছুই জনকল্যাণের জন্য কাজ করা হচ্ছে এখানে। হ্যাঁ, বাজেটটা অনেকে বলছেন যে বাজেট আলোচনা হয়েছে, সংসদে ডিবেট হয়েছে, যে অনেকে বলেছেন যে বিশাল বাজেট, এই বাজেট ঘাটতি কিভাবে, হাতে কিন্তু সময় নেই, 1 মিনিটে শেষ করবে, বিরাট ঘাটতি কিভাবে পূরণ হবে। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে এই বাজেট, এবং এইবারই প্রথমে বাজেট ঘোষণার পরে মানুষ মোটামুটি স্বস্তিতে ছিল, জিনিসপত্রের দাম বাড়ে নাই, মোটামুটি মানুষ সেই বাজেটকে অ্যাকসেপ্ট করেছে। এবং না, দাম ওইভাবে বাড়ে নাই, হয়তো 2-1টা আইটেমের বাড়তে পারে, এটা তো ভেরিয়েশনটা বাজার অর্থনীতি যেভাবে হয় আসলে, কিন্তু ওভারঅল যেটা বাড়ার, যেটা এইটা এই দাপে হয় না। এবং এটা সম্পূর্ণ কল্যাণমূলক, বেশিরভাগ খাতটাই কিন্তু শিক্ষা খাত বলেন, স্বাস্থ্য খাত বলেন, এগুলো কিন্তু মানুষের কল্যাণে। আপনি সমাজ মানে জনকল্যাণমূলক যে কাজগুলো বলেন, প্রায় 1,26,000 কোটি টাকার মতন এই খাতে দেওয়া হয়েছে। মেজরিটি যেগুলো দেওয়া হয়েছে এগুলো কিন্তু জনকল্যাণমূলক খাতেই দেওয়া হয়েছে, অপ্রয়োজনীয় খাতে দেওয়া হয় নাই। এবং আমরা যদি আমাদের টার্গেট সেটা ফিল আপ করতে পারি, এবং এইবারই প্রথম সেই বাজেটটা মোটামুটি আমাদের টার্গেটটা 5 ইয়ার্স ব্যাপী করা হয়েছে, এবং আমার দৃঢ় বিশ্বাস এই বাজেটের সুফল জনগণ ধীরে ধীরে পেতে শুরু করবে। জ্যোতির্ময় বড়ুয়া, এই বাজেটকে কতখানি রাজনৈতিক বলবেন আর কতখানি বাস্তবসম্মত বলবেন?
দেখুন, আমি অর্থনীতির ব্যাকগ্রাউন্ড নেই এবং পড়াশোনাও খুবই দুর্বল এসব টাকার অঙ্কের হিসাব। ওনাদের অধিকাংশ ক্ষেত্রে আমাদের বাজেটের আলোচনাটা যেখানটায় আটকে থাকে সেটা হচ্ছে অর্থনীতির কেন্দ্র করে আমাদের যে জায়গাটায় আলোচনাটা খুব কম হয় সেটা হচ্ছে আসলে টাকার হিসাব, বাজেটের হিসাব। যতটা না আসলে অর্থনৈতিক আলোচনার বিষয়, তার চাইতে বেশি হচ্ছে আইনের আলোচনার বিষয়। যে এক্সপেন্ডিচারগুলো আসলে আসছে, সেই এক্সপেন্ডিচারের খাতগুলো কিংবা যে রেভিনিউ আর্নিংয়ের যে খাতগুলো নতুনভাবে ওনারা চিন্তা করছেন, কিংবা সেই টাকার যোগান দেওয়ার যে পরিকল্পনাগুলো, সেইটা আইনগত উপায়ে আসলে কতটুকু সঠিক বা কতটুকু ভুল, সেই আলোচনাটা আমাদের এখানে খুবই কম হয়। যেমন ধরেন, আমি ওই অর্থনীতির আলোচনাতে একটু সরে গিয়ে 1 মিনিটে শেষ করব। সেটা হচ্ছে ইমরান ভাই যেটা বলছিলেন, সেটা হলো যে আপনার ওই বাজেটের পরেও দ্রব্যমূল্য বৃদ্ধি পায়নি। দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে বাধ্য, সেটার কারণ হলো ইউএস এবং জাপানের সাথে যে ট্রিটিটা সই করেছিল অন্তর্বর্তীকালীন সরকার তাদের ক্ষমতা হস্তান্তরের 6 দিন আগে, সেইটাকে সংসদে রেটিফিকেশন না করেই, যেটা মারুফ ভাই বললেন যে অনেক কিছু আলোচনা হচ্ছে না, এই ট্রিটিগুলো নিয়েও আলোচনা হচ্ছে না। এই ট্রিটিগুলোকে রেটিফাই না করেই প্রেজেন্ট গভর্নমেন্ট যেভাবে ওই চুক্তিগুলোকে কোনো কারণ ছাড়াই বাস্তবায়ন করতে শুরু করেছে, যেটা বাস্তবায়ন করতে পারার মতো এখতিয়ার অধিকার এই সরকারের এখনও পর্যন্ত হয়নি। সংসদে রেটিফিকেশনের প্রয়োজন আছে। সংসদে এই আলোচনাগুলো কেউই করছেন না, বিরোধী দল থেকেও না। শুধু রুমিন ফারহানা একটু এই আলাপ আলোচনাটা তুলতে চেয়েছিলেন এবং ওই একজনই, আর কেউ এই আলোচনা তোলেননি। সেখানে ওই এগ্রিমেন্ট অনুযায়ী যখন আপনি সবগুলো ইমপ্লিমেন্টেশন করতে থাকবেন, সেটা বাংলাদেশের রাষ্ট্র হিসেবে তার সোভারেনিটি যেরকম আপনি সারেন্ডার করবেন, এই চুক্তি নিয়ে আলোচনার বিশদ ব্যাপার আছে। আমি সংক্ষিপ্তভাবে বলছি, তেমনি বিভিন্ন সেক্টরে হচ্ছে আমাদের মূল্য বৃদ্ধি পাওয়াটা সরকার চাইলেও ঠেকাতে পারবেন না। ইনবিল্ট ওই ট্রিটের মধ্যেই সেটা বলে দেওয়া আছে। মানে বললে কি বলবেন? জি, আপনাকে দিয়ে শেষ করে ফেলবেন। আচ্ছা, এই বাজেটের উনি যেটা আসলে ইমরান ভাই বলতে চাইলেন, এটা বাজেটে বলা আছে যে 65টি নিত্য প্রয়োজনীয় পণ্যের কর হ্রাস করেছে সরকার, সরি, বিভিন্ন ধরনের খাদ্যপণ্য বা আরও যেগুলো আছে। তো বাইরে থেকে মোটা দাগে বাজেটটা ভালোই মনে হবে আপনার, ভালো ভালো কথা আছে এবং বেশ কিছু সুবিধা আছে, জনকল্যাণমূলক পরিকল্পনা আছে, সরকারের শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে, সব ঠিক আছে। আপনি যে উন্নয়নের কথা আপনিও বললেন, সবাই বললেন, হ্যাঁ, তার ছোঁয়া আছে নাকি হ্যাঁ, বাজেটে? এইবার আমি আসতেছি। জি, এইখানে ধরেন শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। এখন কিছুদিন আগে আমি একটা সংবাদ দেখলাম যে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় 2টো করে ক্যাডেট কলেজের মতো স্কুল করা হবে। দেখেছেন কিনা আপনারা? খুব উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান করা হবে। আমার প্রশ্ন হচ্ছে, নতুন প্রতিষ্ঠান না করে আমাদের যে বিদ্যমান প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষা, আমি কিন্তু শেষ করবো। হ্যাঁ হ্যাঁ, এগুলা আসলে কোয়ালিটিটা আরও ভালো করতে হবে। কারণ আপনার শত শত স্কুল কলেজের মান উন্নয়ন না করে যদি হাতে গোনা 2টা প্রতিষ্ঠান বানান জেলায়, এটা কাজ করবে না। আবার ধরেন আমাদের দেশে, আমি যেটা বারবার বলছি যে আমাদের ডেভেলপমেন্টের ফিলোসফি নিয়ে কাজ করতে হবে। যে আমাদের দেশে হাসপাতাল হচ্ছে, রোগীর সংখ্যা বাড়ছে, এটা তো খুব ভালো কথা না। Thank you. রোগীর সংখ্যা যেন না বাড়ে, সেইটা আসলে আমাদের মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ। আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমার হাতে একটু সময় নেই, পরে ভূমিকা নয়, কোনো কথা নয়, আমার নিজের কথা থাকলে সেটা বলবো না। দর্শক, এখানেই শেষ করছি। শুধু এই কথা বলছি, উন্নয়ন এরকম হতে হবে যা জনগণের কল্যাণে হয়। উন্নয়ন এমন হতে হবে যা অর্থনীতিকে, দেশকে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সবভাবে একটা স্থায়িত্ব দেয়। এরকম নয় যে কেবল লোক দেখানো, যাতে হাততালি পাওয়া যায়, ভোট বাড়ে। এটা উন্নয়নের কোনো ফিলোসফি নয়। সেই দিক খেয়াল রেখেই আগামীতে অগ্রসর হব, এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।